বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এন্তাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আজ আমাদের আলোচ্য বিষয় বিবিএ অনার্স থার্ড ইয়ার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এবং এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। প্রিয় শিক্ষার্থী, থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারে আমরা দুটো লেকচার প্রদান করব। প্রথম লেকচার এখন যেটি আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল স্ট্রাকচারের পুরো তথ্য, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারের যত থিওরিটিক্যাল বিষয়বস্তু আছে এবং তার সাথে অঙ্কের যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আউটকামস বা কন্টেন্টসগুলো একটু দেখে নিতে চাচ্ছি যে আজকের আলোচ্য বিষয়গুলো, অর্থাৎ হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তোমাদের সঙ্গে। আমরা 2 নম্বর স্লাইড সে যদি দেখি তাহলে আউটকামগুলো দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, ডেফিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, ফিচার অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, নেট ইনকাম অ্যাপ্রোচ যেটিকে আমরা সংক্ষেপে বলি এনআই অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ যেটিকে আমরা সংক্ষেপে বলি এনওআই অ্যাপ্রোচ, দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং এমএম অ্যাপ্রোচ। আমরা এরপরেও যদি সময় পাই প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্ক নিয়ে কথা বলবো এবং প্রতিটা মেথডের সাথে রিলেটেড অঙ্কগুলো নিয়ে আমরা সরাসরি তোমাদের সাথে কথা বলবো। শুরুতে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই ডেফিনেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। আমরা 3 নম্বর স্লাইড শোর দিকে একটু যদি লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, এখানে যেটি বলা হয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্পোজিশন অফ ডিবেঞ্চার, কমন স্টক, রিটেন আর্নিংস অ্যান্ড প্রিফার স্টক হুইচ মেক আপ দ্য ফান্ড অফ দ্য বিজনেস এন্টারপ্রাইজ। মূল কথাটা হলো যে ক্যাপিটাল ফরমেশনের 4টি উপাদান, ক্যাপিটাল স্ট্রাকচারের 4টি উপাদান। একটি হলো আমাদের সাধারণ শেয়ার মূলধন যেটিকে আমরা কমন স্টক ক্যাপিটাল বলি, ডিবেঞ্চার ক্যাপিটাল ঋণকৃত মূলধন, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার মূলধন এবং রিটেন আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয়। এই 4টি উপাদান নিয়েই সাধারণত একটি ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয়ে থাকে। উদ্দেশ্য একটি টু মেক আপ দ্য ফান্ডস অফ বিজনেস ফার্ম, অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ফান্ড তৈরি করা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ফান্ড তৈরি করা। বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্পোজড অফ দ্য ফার্মস ডেট অ্যান্ড ইকুইটি। পরে আরেকটি কথা বলা হচ্ছে যে আমরা 4টে উপাদানের কথা দেখলাম, একটি হলো কমন স্টক, ডিবেঞ্চার, রিটেন আর্নিংস এবং প্রিফার স্টক। কিন্তু এই 4টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি উপাদান যেটি ক্যাপিটাল ফরমেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটিকে বলা হয় ডেট অ্যান্ড ইকুইটি, অর্থাৎ হলো ঋণ এবং সাধারণ শেয়ার। এই দুটোর যে সমন্বিত রূপ, এক কথায় তাকে বলি আমরা ক্যাপিটাল স্ট্রাকচার। এখন আমরা যেটি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ক্যাপিটাল স্ট্রাকচার আসলে কতটা গুরুত্বপূর্ণ বা আসলে আদতেও কোনো গুরুত্ব আছে কিনা সেগুলো নিয়ে কথা বলতে গেলে গিভস অ্যান আইডিয়া ডেট অ্যান্ড ইকুইটি রেশিও, অর্থাৎ হলো যে আমরা একটি কারবারে মূলধন যখন সংগ্রহ করতে চাই তার কত অংশ সাধারণ শেয়ারের মাধ্যমে কারবার সংগ্রহ করবে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মাধ্যমে কারবারে আগমন হবে, এবং কতটুকু আমরা বাইরে থেকে অর্থাৎ ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা কালেক্ট করব সে সম্পর্কে একটা আদর্শ ধারণা প্রদান করে থাকে। দ্বিতীয় নাম্বার, ইট গিভস হাইলি ফিনান্সিয়াল সোর্স। আমরা জানি ক্যাপিটাল স্ট্রাকচারের 4টি উপাদানের মধ্যে 2টি উপাদান হলো ইম্পর্টেন্ট। একটি হলো আমাদের ডিবেঞ্চার ক্যাপিটাল অথবা ডেট ক্যাপিটাল, অপরটি হলো ইকুইটি ক্যাপিটাল অথবা কমন স্টক ক্যাপিটাল। এই দুটোই সাধারণত কালেক্টেড বাই এ ফার্ম ফর লং টার্ম আসপেক্ট, অর্থাৎ দীর্ঘমেয়াদের উদ্দেশ্যে এগুলো সংগ্রহ করে থাকে। এই দীর্ঘমেয়াদী সংগ্রহ করার ক্ষেত্রে আমাকে যদি দীর্ঘমেয়াদ বা দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী কমন স্টককে যদি আমরা সিলেক্ট করতে নাই পারি তাহলে কারবার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়। এটাও কারবারে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ একটি ক্যাপিটাল স্ট্রাকচার এ সম্পর্কে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধারণা দিয়ে থাকে। আরেকটি ইম্পর্টেন্স হলো ইট গেটস ট্যাক্স অ্যাডভান্টেজ। আমরা জানি
কমন স্টক ক্যাপিটালের ক্ষেত্রে না হলে ডেট ক্যাপিটালের ক্ষেত্রে যখন আমরা কস্ট অফ ক্যাপিটাল বের করে থাকি, অথবা একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আমরা ইনকামকে কল্পনা করে থাকি, তখন আমরা যেটিকে বলি ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ হলো সাধারণভাবে যেটি বলা যায়, এক মালিকানা কারবার এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে একটি মালিক বা একাধিক মালিক যারা কারবার পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে এবং কারবারে অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এখানে সাধারণত ট্যাক্স প্রদান করতে হয় না। কিন্তু জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যে মুনাফা অর্জন করে, এই মুনাফাকে আমরা গ্রস প্রফিট বা অপারেটিং প্রফিট বলতে পারি, কিন্তু কখনো তাকে নেট প্রফিট বলতে পারি না। কারণটাই হলো যে গ্রস প্রফিট বা অপারেটিং প্রফিটের মধ্যে ইবিআইটি, অর্থাৎ যেটিকে আমরা সংক্ষেপে বলতে পারি ইবিআইটি, এর পূর্ণরূপ যদি আমরা বলি তাহলে আমরা যেটি পাই, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ যে আয়টি অর্জিত হয়, এই আয়টা কার পূর্ব? সুদ এবং কর পূর্ব আয়। অর্থাৎ হলো এখান থেকে ডিবেঞ্চার, অর্থাৎ হলো দ্য অ্যামাউন্ট দ্যাট আর কালেক্টেড ফ্রম আউটসাইড অফ দ্য ফার্ম, দ্যাট ইজ কল্ড ডিবেঞ্চার। ডিবেঞ্চার যখন আমরা কালেক্ট করে থাকি, তো ডিবেঞ্চারে একটা নির্দিষ্ট পরিমাণ যে সুদ থাকে, সেই সুদটাকে বাদ দিতে হবে। এছাড়া অন্য পক্ষ একটা অন্যতম দাবিদার, সেটি হলো গভর্নমেন্ট। অর্থাৎ আয়ের যে অংশটুকু আমরা সরকারের কাছ থেকে কালেকশন করে থাকি, অর্থাৎ হলো আমি একটি প্রতিষ্ঠান যে পরিমাণ আয় অর্জন করে তার একটি অংশ কাকে প্রদান করতে হয়? সরকারকে, যেটিকে আমরা কর্পোরেট ট্যাক্স বলে থাকি। এই ট্যাক্সের যে সুবিধাটা, সেটি লোন বা ডিবেঞ্চার ইন্টারেস্ট আয়ের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। নাম্বার 4 যেটি বলা যায়, ইট ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ স্টক হোল্ডার্স। আমরা যেটি বলে থাকি, এক মালিকানা কারবারের ক্ষেত্রে কারবারে অর্জিত মুনাফা মালিক একাই বহন করে থাকে। অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারি কারবারের মুনাফা এক বা একাধিক ব্যক্তি বহন করে থাকে। বাট ইন কেস অফ জয়েন্ট স্টক কোম্পানির মূল উদ্দেশ্যটা হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কারণ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন যখন হবে, তখন কোম্পানি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং ওয়েলথ কখন ম্যাক্সিমাইজেশন হয়, তার সিমটমটাকে আমরা বলে থাকি ইপিএস, আর্নিংস পার শেয়ার। অর্থাৎ হলো আর্নিংস পার শেয়ার, শেয়ার প্রতি মূল্য, অর্থাৎ হলো শেয়ার প্রতি মূল্য। দেখা গেল দুটো ইয়ারকে যদি আমরা কল্পনা করি, 2018, 2019 ইপিএস নিয়ে যদি আমরা কথা বলি, প্রিয় শিক্ষার্থী, এইখানে যদি বলা হয় 6.5, এইখানে বলা হলো 6.9 পার। অর্থাৎ হলো গত বছরে যখন শেয়ার প্রতি উপার্জন ছিল আমাদের 6.50 টাকা, 2019 সালে সেটা বৃদ্ধি পেয়েছে 6.90 টাকা। অর্থাৎ হলো 2018 থেকে 2019 সালে ইপিএস বৃদ্ধি পাওয়া মানেই আমরা ধরে নিব কোম্পানির ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়েছে। এর মাধ্যমে কোম্পানি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পায়। এবং আমরা যেটি এতক্ষণ নিয়ে কথা বললাম, যে একটি ক্যাপিটাল স্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারবারের ক্ষেত্রে, কারণ এটা ডেট ইকুইটির একটা আদর্শ অনুপাত প্রদান করে থাকে। কোন কোন সোর্স থেকে হাইলি সোর্সগুলো সিলেক্ট করে থাকে, ট্যাক্স বেনিফিটের বিষয়টি নিয়ে আলোচনা করে থাকে, এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরের স্লাইডে আমরা যদি যাই, হোয়াট ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ হলো সর্বোচ্চ মূলধন কাঠামো বলতে আমরা কি বুঝি, বা সর্বোত্তম মূলধন কাঠামো বলতে আমরা যেটি বুঝি, দ্য বেস্ট ইকুইটি রেশিও। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লক্ষ্য করি, দ্য বেস্ট ইকুইটি রেশিও অফ এ ফার্ম দ্যাট ম্যাক্সিমাইজ ইটস ভ্যালু অ্যান্ড মিনিমাইজ ইটস কস্ট কল্ড অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। মূল বক্তব্যটি যেটি হলো, সেটি হলো শিক্ষার্থী, একটি ফার্মের ঋণ এবং সাধারণ শেয়ারের এমন একটি অনুপাত যেটি কারবারের সম্পদ বৃদ্ধি করে এবং খরচকে মিনিমাইজ করে। অর্থাৎ হলো একদিকে সম্পদ বাড়বে, অপরদিকে ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে। এই যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আরেকটি ধারণা আছে, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য ডিসিশন ক্যান ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু এনাফ থ্রু দ্য কস্ট অফ ক্যাপিটাল অন ইকুইটি অর লেভারেজ। অর্থাৎ হলো এখানে আরেকটি কথা বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, যে একটি ফার্মের ফিনান্সিয়াল লিভারেজ
অর্থাৎ হলো ঋণের ব্যবহার। ফিনান্সিয়াল লিভারেজটা হলো ঋণকৃত মূলধনের ব্যবহার একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং WACC বা ওয়েটেড অ্যাভারেজ কস্টের উপর প্রভাব বিস্তার করে থাকে। সেটি আমরা যখন আমরা পুরো ফরম্যাট আলোচনা করব একটু দেখো। আরেকটি কি বলা হচ্ছে, thus every firm should aim at the achievement at the optimum capital structure to maintain it। অর্থাৎ কারবারের সর্বোত্তম সুবিধা বজায় রাখার জন্য, কারবারের ইপিএস বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করার জন্য একটি প্রতিষ্ঠানে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অবশ্যই মেনে চলা উচিত। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বক্তব্যটি যেটি আমরা পেলাম, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য রেশিও বিটুইন debt capital and equity capital that helps to maximize the value of a firm and it helps to decrease the cost of the firm। অর্থাৎ ফার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এবং কস্টকে মিনিমাইজ করার ক্ষেত্রে যে রেশিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকেই আমরা বলি ডেট ইকুইটি রেশিও অথবা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এরপরে যেটি আমরা কথা বলবো প্রিয় শিক্ষার্থী, যে আমরা এতক্ষণ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার জানলাম। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বক্তব্যটি হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা এবং কস্টটাকে মিনিমাইজ করা। তাহলে এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? মিনিমাম রিস্ক। আমরা জানি ইন এভরি বিজনেস অলওয়েজ ফেসেস টু রিস্ক। অর্থাৎ প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হয়। এখন সেই ঝুঁকিটা যদি কারবারের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না হয় অথবা ওই ঝুঁকিটা যদি কারবারের থ্রেটের কারণ হয়ে থাকে, প্রতিনিয়ত হুমকির কারণ হয়ে থাকে, তাহলে কারবার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারে না। সেই জন্য অন্যতম ক্যাপিটাল স্ট্রাকচারের অন্যতম বৈশিষ্ট্য হলো যে রিস্কটাকে অবশ্যই মিনিমাম হতে হবে। অর্থাৎ রিস্ক যদি মিনিমাম হয় তাহলে আমরা জানি প্রফিটের পরিমাণটা বৃদ্ধি পায়। অর্থাৎ হলো রিস্ক আমাদের যত সুইটেবল হবে, কারবারের জন্য কমফোর্টেবল হবে, কারবার তত স্বাচ্ছন্দ্যভাবে তার সার্বিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবে। নাম্বার 2 হলো ম্যাক্সিমাম প্রবাবিলিটিস। অর্থাৎ হলো যেখানে সম্ভাবনা সেখানেই ঝুঁকি। প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, যেখানেই সম্ভাবনা সেখানেই ঝুঁকি। অর্থাৎ ঝুঁকির যে অংশটুকু আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিমাপ করতে পারি তাকেই আমরা বলি প্রবাবিলিটি। অর্থাৎ হলো আর যেটিকে প্রবাবিলিটি আমরা পরিমাপ করতে কখনো সমর্থ হই না সেটিকে আমরা বলি আনসার্টেনটি। অর্থাৎ হলো প্রবাবিলিটির মাধ্যমে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে এবং এই পাওয়ার সম্ভাবনা কতটুকু আছে আর কতটুকু নাই, যে অংশটুকু নাই বা যে অংশটুকু পাওয়া যায় না তাকেই বলা হয় আমাদের ঝুঁকি। অর্থাৎ হলো সম্ভাবনার যে অংশটুকু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাকে আমরা বলি ঝুঁকি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের কোনো প্রতিষ্ঠান বা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের মূল বক্তব্যটি হলো যে আমাদের ঝুঁকিটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, প্রবাবিলিটির পরিমাণটাকে আমরা হাই রিস্কে নিয়ে যেতে পারবো। সর্বোপরি আমাদের যেটা অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ হলো টু অ্যাডজাস্ট দ্য চেঞ্জেস কন্ডিশন। অর্থাৎ হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেমন আপস অ্যান্ড ডাউন আছে, নেচারের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানকে কখনো বৃদ্ধি করতে হয়, কখনো হ্রাস করতে হয়, কখনো পণ্যের বৈচিত্র্যকরণ করতে হয়, কখনো পণ্যের দাম বাড়াতে হয়, কখনো পণ্যের দাম কমাতে হয়, কখনো ম্যানেজমেন্টকে কঠোর হতে হয়, কখনো ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নমনীয়তা প্রকাশ করতে হয়। যাই করি না কেন এইগুলো যদি একটাই কারণ, সেটি হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। যদি এই সুযোগটি না থাকে তখন তাকে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে পারবো না। অর্থাৎ হলো আমরা শুরুতে যেটা বলেছি যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিবেঞ্চার অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল ইন সাচ এ ওয়ে দ্যাট indicate or increases the wealth of a firm and decreases the cost of the firm। অর্থাৎ হলো এই যে আমরা তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম, মিনিমাম রিস্ক, প্রবাবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো ওই একমাত্র রেশিওকে চিন্তা ভাবনা করে একটি হলো ডেট ইকুইটি রেশিও। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটি আমরা মূল বক্তব্য অর্থাৎ হলো ক্যাপিটাল স্ট্রাকচারের যেটি হলো যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, যে কি থিওরি নিয়ে ক্যাপিটাল স্ট্রাকচারটা আসলে গঠিত হয়ে থাকে। প্রথমে যেটি আসবে সেটি হলো নিট ইনকাম অ্যাপ্রোচ, অর্থাৎ হলো এনআই অ্যাপ্রোচ। তারপরে আছে আমাদের নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, তারপরে আছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং
অ্যাপ্রোচ। নেট ইনকামের যে আমরা একটা স্লাইড শো দেখতে পাই প্রিয় শিক্ষার্থী, যে সেখানে আমরা নেট ইনকাম অ্যাপ্রোচের একটা স্লাইড দেখতেছি। সেখানে আমরা কি লক্ষ্য করতে পারতেছি, একটু লক্ষ্য করতে হবে যে একটি ডায়াগ্রাম এখানে সেট আপ করা হয়েছে। এখানে লিভারেজের পরিমাণ আছে, উপরে আছে আমাদের কস্টের পরিমাণ, তারপরে দেওয়া আছে কেডি, কেই এবং কেও, তিনটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। আমরা জানি ডেপ্ট মিন লিভারেজ, অর্থাৎ হলো ইউজ অফ লিভারেজ ইন এ ফার্ম, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড অর্থাৎ হলো আমাদের ওএক্সে আছে লিভারেজের পরিমাণ এবং ও ওয়াইতে আছে আমাদের কস্টের পরিমাণ। এরপরে যেগুলো আমরা বিভিন্ন রেখা টেনে দিয়েছি সেখানে দেওয়া আছে কেডি, কেও এবং কেই। কেডি হলো কস্ট অফ ডিবেঞ্চার অর্থাৎ ঋণের ব্যয়, কেও হলো অপারেটিং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটির অপর নাম হলো WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অপরটি হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ডান পাশে একটু থিম দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, অ্যাজ দ্য প্রপোর্শন অফ ডেট কেডি ইজ ক্যাপিটাল স্ট্রাকচার ইন ইনক্রিজ দ্যাট WACC ইজ রিডিউসেস। অর্থাৎ হলো একটি প্রতিষ্ঠানে যদি ঋণকৃত মূলধনের পরিমাণ ব্যয় বৃদ্ধি পায়, অ্যাজ দ্য পোর্শন অফ ডেট অর্থাৎ ঋণের পরিমাণ যদি কোনো ক্যাপিটাল স্ট্রাকচারে বৃদ্ধি পায়, তাহলে সার্বিক মূলধন ব্যয় অর্থাৎ WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের পরিমাণ তুলনামূলকভাবে হ্রাস পায়। অর্থাৎ ঠিক যত পরিমাণ বৃদ্ধি পাবে সে অনুপাতে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের পরিমাণও হ্রাস পাবে। এর অ্যাজামশনগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, তখন আর এখন যেটা এনআই অ্যাপ্রোচ বলা হচ্ছে, নেট ইনকাম অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডেভিড ডোরান্ট ইন 1952। 1952 সালে ডেভিড ডোরান্ট নামক একজন ভদ্রলোক বা একজন ব্যক্তি সর্বপ্রথম এনআই অ্যাপ্রোচের উদ্ভাবন করেন। অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন ইজ রেলিভেন্ট টু দ্য ভ্যালুয়েশন অফ ফার্ম। অর্থাৎ হলো একটি কারবারের মূলধন সিদ্ধান্ত ওই ফার্মের মূল্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে জড়িত প্রিয় শিক্ষার্থী? সেটি হলো দিস মিনস দ্যাট দ্য চেঞ্জ অফ ফিনান্সিয়াল লিভারেজ উইল অটোমেটিক্যালি লিড দ্য কারেসপন্ডিং চেঞ্জ ইন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। যেটি আমরা আগের স্লাইডে যেটি আমরা দেখলাম যে ইফ দ্য ইনক্রিজ অফ ফিনান্সিয়াল লিভারেজ অফ এ ফার্ম that indicate or the result of the changes of financial leverage decreases overall cost of capital। অর্থাৎ ফার্মের যদি লিভারেজের পরিমাণ বেশি পাই, ব্যয় সর্বনিম্ন হয় এবং ভ্যালুর পরিমাণ বেড়ে যায়। আমরা এটাকে লিভারেজকে আরেকটি কথাই বলা হতে পারে, সেটি হলো একজন বুদ্ধিমান ব্যবসায়ী যেটি করে থাকে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো কারো মত হলো যে আমার নিজের যত টাকা আছে সেটা 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, সেটি দ্বারা আমি কারবার পরিচালনা করব এবং কারবারে অর্জিত মুনাফা নিজেই ভোগ করে থাকব। আমাদের কারো এ ধরনের একটা টেন্ডেন্সি আছে যে আমি অন্যের টাকা নিয়ে যদি ব্যবসা করি তাহলে নিঃসন্দেহে তাকে ওই ব্যবসার যে অর্জিত মুনাফা তার ভাগ দিতে হবে। সুতরাং আমার নিজের টাকা যদি আমি নিজেই খাটাতে পারি তাহলে আর অন্যকে এর ভাগ দিতে হবে না। কিন্তু সেটা পার্সপেক্টিভ হতে পারে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সোল ট্রেডারশিপ, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ পার্টনারশিপ বিজনেস, বাট ইন কেস অফ জয়েন্ট স্টক কোম্পানি দিস থিওরি ক্যান নট বি অ্যাপ্লাইড। অর্থাৎ হলো এক মালিকানার অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে সেটি কখনোই আলোচনা করা যায় না। অর্থাৎ বুদ্ধিমান মানুষটা যেটি করে থাকে সেটি হলো নিজের টাকাকে অক্ষত রেখে লিভারেজের দ্বারা কারবার পরিচালনা। এখন লিভারেজের মূল বক্তব্যটা এক কথায় যদি বলি তাহলে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। লিভারেজটা হলো নিজের টাকাকে অক্ষত রেখে, ভালো করে মনে রাখতে হবে, লিভারেজটা হলো নিজের টাকা অক্ষত রেখে ধার করা মূলধনের মাধ্যমে আমি কারবারটাকে এমনভাবে পরিচালনা করব একদিকে কারবার তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সমর্থ হয়, অপরদিকে নিজের যে শেয়ার ক্যাপিটাল সেটিও যেন অক্ষত থাকে। এক কথায় যেটা আমরা গ্রামীণের যে প্রবাদ বাক্য বলে যে কোয়ের তেলে কই ভাজা, লিভারেজ হলে ইট ইজ এ প্রসেস, এমন একটি পদ্ধতি যদি সঠিকভাবে পূর্ণরূপে এবং বুদ্ধিমত্তার সহিত কৌশল অবলম্বন করে ব্যবহার করা যায় তাহলে একদিকে কোম্পানি যেটি করে থাকবে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সমর্থ হবে, অপরদিকে
তার নিজের মূলধনটাও অটুট থাকবে, যেটি এখন বর্তমান যুগে জয়েন্ট স্টক কোম্পানিগুলো করে থাকে। তোমরা যদি জয়েন্ট স্টক কোম্পানির পোর্টফোলিওর দিকে লক্ষ্য করে দেখো, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাবা যে এক লক্ষ টাকা মূলধন হলে পারে তার 45% বা 40% বা 49%ই হলো ক্যাপিটাল, অর্থাৎ হলো লিভারেজ, ঋণকৃত মূলধন। প্রশ্নটা আসতেই পারে যে ঋণকৃত মূলধনের উপর তো আমাকে কি করতে হবে? সুদ দিতে হবে। সুদ দিতে হবে ভালো কথা, কিন্তু অপরদিকে যে ট্যাক্স সাশ্রয়ও আবার পাওয়া যাবে। অর্থাৎ হলো লিভারেজ দ্বারা কারবারে যেটিকে বলা হয়, কারবারে সঠিক এবং কৌশলগতভাবে ঋণের এমন একটি ব্যবহারকে বোঝায় যেটা দ্বারা কারবার তার সার্বিক লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয়। এটি যেটাকে বলা হচ্ছে, দিস মিনস দ্যাট দ্য চেঞ্জেস ইন দ্য ফিনান্সিয়াল লিভারেজ, আর্থিক লিভারেজ কারবারে এমনটিভাবে ব্যবহার করতে হবে that will automatically lead to corresponding change in overall cost of capital as well as the total value of the firm। অর্থাৎ ফিনান্সিয়াল লিভারেজ যদি চেঞ্জ হয় তাহলে দুটো বিষয়ের উপর প্রভাব পড়বে। একটি হলো কি, K0 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তার নিচে আরেকটি ছোট্ট কথা বলা আছে, অ্যাকর্ডিং টু NI অ্যাপ্রোচ ইফ ফিনান্সিয়াল লিভারেজ ইনক্রিজেস দ্য ওয়েটেড অ্যাভারেজ cost of capital decreases and the value of the firm and market price of equity share will be increased। যেটি আমরা ওই যে চিত্রে দেখেছিলাম যে ফিনান্সিয়াল লিভারেজের মাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের পরিমাণ হ্রাস পাবে। আর ওভারঅল কস্টের আমরা জানি ব্যয় যদি হ্রাস পায় তাহলে কারবারের সার্বিক অর্থাৎ হলো ভ্যালু অফ ফার্ম বৃদ্ধি পাবে। বলা হচ্ছে অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটাও হতে পারে। উল্টোটা কি? যদি ফিনান্সিয়াল লিভারেজের মাত্রা হ্রাস পায় তাহলে ব্যয় বৃদ্ধি পাবে, WACC বৃদ্ধি পাবে এবং ফার্মের ভ্যালু হ্রাস পাবে। এটি হলো NI অ্যাপ্রোচের মূল বক্তব্য। তাহলে NI অ্যাপ্রোচের মূল বক্তব্যটি হলো, প্রিয় শিক্ষার্থী, কারবারে ফিনান্সিয়াল লিভারেজ যদি ব্যবহার করা হয় এবং ফিনান্সিয়াল লিভারেজের মাত্রা যত বাড়বে ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে, ফার্মের ভ্যালু বৃদ্ধি পাবে। অপরদিকে ফিনান্সিয়াল লিভারেজের মাত্রা যদি কমে যায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, ফার্মের ভ্যালু হ্রাস পাবে। কিন্তু ফার্ম কি চাই? ভ্যালু বৃদ্ধি, টোটাল ভ্যালু বৃদ্ধি করতে চাই। কার মাধ্যমে? EPS এর মাধ্যমে। যেহেতু ফার্মের লক্ষ্য হলো EPS বৃদ্ধি করা বা টোটাল ভ্যালু বৃদ্ধি করা, সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো লিভারেজের কাঙ্ক্ষিত মাত্রা আমাদেরকে ইউজ করতে হবে। এখন তার কিছু অ্যাজাম্পশন বা NI অ্যাপ্রোচের মূল অ্যাজাম্পশনগুলো আমরা যদি একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, সেটি দেখব দেয়ার আর টু সোর্স অফ ফাইন্যান্স। অর্থাৎ হলো আমরা এতক্ষণ তো রেশিও জেনেইছি, একটি হলো ডেট ক্যাপিটাল আর একটি হলো ইকুইটি ক্যাপিটাল। তাহলে সোর্সও দুটি হবে। কস্ট অফ ডেট ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ ঋণের যে ব্যয় থাকবে মেয়াদকালের জন্য সেটা 1 বছর 2 বছর 5 বছর যেটি হবে তার কোনো পরিবর্তন হবে না। এরপরে কর্পোরেট ট্যাক্স ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স যদি কারবারে থাকে সেটি এখানে থাকবে না, কর্পোরেট ট্যাক্স কল্পনা করা হবে না। এরপরে কেডি ইজ লোয়ার দেন কেই, অর্থাৎ হলো সাধারণ শেয়ারের ব্যয় ঋণকৃত ব্যয়ের চাইতে বেশি হবে। EBIT যেটি আমরা এখানে লিখে রাখছি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটারও কোনো পরিবর্তন হবে না। আর শেষে যেটি বলা হচ্ছে, ইউজ অফ লিভারেজ ডাজ নট চেঞ্জ শেয়ার হোল্ডার রিস্ক, অর্থাৎ লিভারেজ ব্যবহার করার ফলে কম কারবারের রিস্কের কোনো পরিবর্তন হবে না। কাদের? শেয়ার হোল্ডারদের। এই সম্পর্কে দু একটি অঙ্ক আমরা যদি একটু দেখে নিই তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা NI অ্যাপ্রোচের মূল বক্তব্যে এখন যাই। ট্র্যাডিশনাল ফরম্যাট অথবা ফর্মুলাটা কি? প্রথমে আজ আমরা যেটা দিলাম EBIT-কে যেটি আমরা পূর্ণরূপ বলেছি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ হলো EBIT থেকে প্রথমে বাদ দিব ইন্টারেস্ট। আমরা স্লাইড শো যদি লক্ষ্য করি পাবো EBT বা নেট ইনকাম, যেহেতু এখানে ট্যাক্সের কোনো অবস্থান থাকে না। এরপরে তাকে কস্ট অফ ক্যাপিটাল, আরেকটি লক্ষ্য হলো আমরা EBIT থেকে দুটি উপাদানকে বাদ দিতে হয়, একটি হলো আমার ইন্টারেস্ট, অপরটি হলো ট্যাক্স। আমরা এর অ্যাজাম্পশন যখন দেখেছি প্রিয় শিক্ষার্থী, অ্যাজাম্পশনটা যখন দেখেছি তখনও বলেছি যে ট্যাক্স ডাজ নট এক্সিস্ট ইন NI অ্যাপ্রোচ, অর্থাৎ NI অ্যাপ্রোচে ট্যাক্স থাকে না। তাহলে ইন্টারেস্টটা বাদ দিলে আমরা নেট ইনকাম পাবো। সেই নেট ইনকামকে আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দ্বারা ভাগ করলে পেয়ে যাব ভ্যালু অফ কমন স্টক অথবা S, এর সাথে বন্ড যদি আমরা যুক্ত করি তাহলে পেয়ে যাব আমরা V, অর্থাৎ ভ্যালু অফ ফার্ম। এই ভ্যালু অফ ফার্ম যদি আমরা পেয়ে যাই
তাহলে ভ্যালু অফ ফার্ম দ্বারা ইবিআইটিকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে এনআই অ্যাপ্রোচে কী কী বিষয়গুলো দেওয়া থাকে। আমি একটু ইন্ডিকেট করে তোমাদের দেব যে এনআই অ্যাপ্রোচে এটি দেওয়া থাকে এবং এটি আমাদেরকে বের করতে হবে। এনআই অ্যাপ্রোচ এনআই অ্যাপ্রোচে এবিআইটি given KD given KE given B bond oblique debenture given। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, নাই কোনটা আমাদের যেটি নাই, অর্থাৎ যেটি আমাদের এখান থেকে বের করতে হবে, এস দেওয়া থাকে না, কেও ভি দেওয়া থাকে না এবং কে নট দেওয়া থাকে না। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এনআই অ্যাপ্রোচে কি কি দেওয়া থাকে অঙ্কে আর কি কি থাকে না। এনআই অ্যাপ্রোচে যেটি দেওয়া থাকে সেটি হলো ইবিআইটি বা আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া থাকে। কস্ট অফ ডিবেঞ্চার হয় পুরো সুদের পরিমাণ দেওয়া থাকে অথবা ডিবেঞ্চারের রেট দেওয়া থাকে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বা সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া থাকে। বন্ড বা ডিবেঞ্চারের পরিমাণ দেওয়া থাকে নাকি ভ্যালু অফ কমন স্টক অর্থাৎ সাধারণ শেয়ারের যে মূল্য সেটি দেওয়া থাকে না। ভ্যালু অফ ফার্মের টোটাল ভ্যালু দেওয়া থাকে না এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে না। আমি আরও যদি সংক্ষেপে বলি, এনআই অ্যাপ্রোচের মূল বক্তব্যটি হলো কেও অথবা WACC বের করতে হয়, অর্থাৎ এনআই অ্যাপ্রোচের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হয়। আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে গেলে আমাদের ভি লাগে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে যে আমাদের এনআই অ্যাপ্রোচের মূল বক্তব্যটি হলো কি বের করতে হবে আমাদেরকে, সেটি হলো আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা একটা অঙ্ক দেখব, যে অঙ্কটি আমরা স্লাইড শো যদি একটু সংক্ষেপে দেখে নিই, দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। সেটি হলো আমাদের স্লাইড নাম্বার যদি আমরা তাকাই দেখি, সেটি হলো 12তে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা যেটি পাই পার্টিকুলার্স ইবিআইটি দেওয়া আছে 4 লক্ষ টাকা, 12% ডিবেঞ্চারের পরিমাণ দেওয়া আছে 6 লক্ষ টাকা, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে আমার 15%। আমরা বারবার যেটি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, এনআই অ্যাপ্রোচে কি কি দেওয়া থাকে, ইবিআইটি দেওয়া থাকে সেটি আছে, কেডি দেওয়া আছে, ডিবেঞ্চারের পরিমাণ দেওয়া আছে, কেই দেওয়া আছে, কি নাই, ভি দেওয়া নাই, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া নেই। এখন আমরা এটি যেভাবে করতে পারি সেটি হলো আমরা একটি টেনে নিব, ছোট্ট করে নিয়ে দেখব পার্টিকুলার্স টাকা। আমার অঙ্কে ইবিআইটি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 4 লক্ষ টাকা। আমরা জানি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর্থাৎ হলো সুদ ও কর পূর্ব আয়। তাহলে প্রথমে কি বাদ দেব, আয়, ইন্টারেস্ট অর্থাৎ লেস ইন্টারেস্ট। আমরা অঙ্কে যদি দেখি 12% ডিবেঞ্চারের টোটাল ভ্যালু আছে 6 লাখ, অর্থাৎ 6 লাখ গুণিত 12%, 6 বারাং 72,000 বাদ দিলে আমরা যে ইবিআইটি থেকে আয় যদি বাদ দিই পাবো ইবিটি। প্রিয় শিক্ষার্থী, এখানে মনে রাখতে হবে ট্যাক্স আমাদের নেই, এটারই অপর নাম হলো নেট ইনকাম 3,28,000। 4 লক্ষ থেকে আমরা যদি 72,000 টাকা বাদ দিই পেয়ে যাব 3,28,000। একে ভাগ দেব আমরা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, যেটাকে আমরা সংক্ষেপে বলি কেই। প্রিয় শিক্ষার্থী, আমাদের একটু লক্ষ্য করতে হবে কেই দেওয়া আছে আমাদের অঙ্কে
15%। 3,28,000-কে যদি আমরা 15% দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব 21,86,667। এর নাম হলো ভ্যালু অফ কমন স্টক, যেটিকে আমরা সংক্ষেপে বলি এস, অর্থাৎ হলো সাধারণ শেয়ারের মূল্য। আমরা যেটি আগে শিখেছিলাম যে একটি ফার্মের টোটাল ভ্যালু দুটো উপাদান, একটি হলো কমন স্টক ক্যাপিটাল, আরেকটি হলো ডিবেঞ্চার ক্যাপিটাল। কমন স্টকের পরিমাণ আমরা পেয়ে গেছি। ডিবেঞ্চার আমরা জানি অঙ্কে দেওয়া আছে 6 লাখ প্লাস ভ্যালু অফ ডিবেঞ্চার অবলিক বন্ড, যেটাকে সংক্ষেপে বি বা ডি দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি। অঙ্কে দেওয়া আছে আমাদের 6 লাখ, তাহলে পেলাম 27,86,667। এটি হলো আমাদের ভ্যালু অফ ফার্ম, যেটাকে ভি বলি। ভির পরিমাণ কি পাই? এস প্লাস বি। আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারে যে সংজ্ঞাটা দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী, সেখানে যেটি শিখেছিলাম সেটি হলো দ্য কম্বিনেশন ফর্ম অর বেস্ট রেশিও বিটুইন কমন স্টক ক্যাপিটাল অ্যান্ড ডিবেঞ্চার ক্যাপিটাল। আমরা ভ্যালু পেয়ে গেছি। অঙ্কে যে ক্যালকুলেশন ভ্যালু অফ ফার্ম সেটি আমরা পেয়ে গেছি। পরে আরেকটি কি বলা হচ্ছে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা হলো K0। এর একটি ফর্মুলা হলো EBIT ভাগ ভি ইন্টু 100। তাহলে আমরা যেটি পাই, ইবিআইটির পরিমাণ আমরা জানি 4 লাখ, আর ভি এর পরিমাণ আমরা যেটি পেলাম প্রিয় শিক্ষার্থী 27,86,667 ইন্টু 100। তাহলে আমরা যেটি পাবো 4,27,86,667 14.35%। প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে যদি ইবিআইটি অঙ্কে না থাকে, ভালো করে মনে রাখতে হবে, ইবিআইটি না থাকে তখন আমরা K0 বের করার সময় বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করার সময় এই ফর্মুলা প্রয়োগ করতে পারবো না। তখন কোন ফর্মুলা প্রয়োগ করব? WACC অবলিক K0 সমান K ইন্টু S বাই ভি KD ইন্টু B বাই ভি। আমরা যদি এটি প্রয়োগ করি, আমরা K এর মান জানি কত? 0.15। এস এর মান অর্থাৎ ভ্যালু অফ কমন স্টক 21,86,667, আর ভি এর পরিমাণ 27,86,667 প্লাস কেডি হলো 0.12, ভি হলো 6 লাখ, বি হলো 6 লাখ ডিবেঞ্চার, আর ভি হলো 27,86,667। আমরা যদি এখন একটু বের করি 0.15 গুণিত 21,86,667 0.15 গুণিত 21,86,667 21,86,667 ভাগ 27,86,667। আমরা প্রথমটা পাবো 0.1177 প্লাস 0.12 গুণিত 6 লাখ ভাগ 27,86,667 0.02583 প্লাস 0.1177 ইন্টু 100 14.35%। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে আমাদের, আমরা এই ফর্মুলা ইউজ করি অথবা আগের ফর্মুলা ইউজ করি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমাদের সেম হবে। এখন প্রশ্নটি হলো যে আমরা কখন কোন ফর্মুলাটা ইউজ করব। আমার মনে রাখতে হবে ভালো করে যে
যদি ইবিআইটি থাকে তাহলে ছোট্ট যে ফর্মুলাটি আছে সেটি আমরা ইউজ করব। সেখানে আবার মূল বিষয়টি হলো ভি আছে কিনা। অবশ্যই ভি থাকতে হবে, কারণ নিচেও ভি। ইবিআইটি না থাকলে আমরা পরের ফর্মুলাটা ইউজ করবো, আর ইবিআইটি যদি থাকে আমরা আগের ফর্মুলাটা ইউজ করব। করে আমরা এনআই অ্যাপ্রোচের যে মূল বক্তব্যটি আমরা বলেছিলাম যে আমার কি নাই, এস নাই, এস বের করব, ভি নাই, ভি বের করব, এবং কে নট বা ডাব্লিউএসসি নাই, এটি বের করব। প্রিয় শিক্ষার্থী, কি নেই? এস নাই, আমরা এস বের করে নিয়েছি, অর্থাৎ ভ্যালু অফ কমন স্টক। পরেরটা বলছে ভি নাই, ভিটাকেও আমরা বের করে নিয়েছি, ভ্যালু অফ ফার্ম। শেষেরটা কে নট বা ডাব্লিউএসসি, সেটিও আমরা বের করে নিলাম। যে কোনো একটি ফর্মুলা বের করে, দুটোই কখনো করার দরকার নেই, একটি ফর্মুলা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, আরেকটি অঙ্ক যদি দেখি, আরেকটি অঙ্কে যদি দেখি প্রিয় শিক্ষার্থী, এখানে যে একটু লক্ষ্য করে দেখো তোমরা, ইবিআইটি দেওয়া আছে 2 লক্ষ টাকা, 10% ডিবেঞ্চার দেওয়া আছে 6 লক্ষ টাকা, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেওয়া আছে আমাদের 14%। একইভাবে আমাদেরকে এস বের করতে হচ্ছে, কে নট বের করতে হচ্ছে, এবং ভ্যালু অফ ফার্ম বের করতে হচ্ছে। তাহলে আমরা যেটি দেওয়া আছে আমাদের সেটি হলো কি দেওয়া আছে আমাদের, ইবিআইটি দেওয়া আছে আমাদের, ইবিআইটি এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী আমাদের 2 লাখ, লেস ইন্টারেস্ট 2 লাখ গুণিত আমাদের দেওয়া আছে 6 লাখ, 6 লাখের 10% 60,000। তাহলে এনআই বা নেট ইনকাম থাকলো আমাদের 1,40,000 ভাগ কেই আগে আমরা শিখলাম কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 14%, অর্থাৎ আমাদের 1,40,000 ভাগ 14% আমরা পেয়ে যাব 10 লক্ষ টাকা। এর নাম হচ্ছে আমাদের ভ্যালু অফ শেয়ার বা কমন স্টক, যেটাকে আমরা সংক্ষেপে বলি এস। একের উত্তর আমাদের পেয়ে গেছি, প্লাস ভ্যালু অফ বন্ড, যেটাকে আমরা বি বলি, যেটির মান দেওয়া আছে আমাদের 6 লক্ষ। টোটাল যোগ করলে আমরা পাবো 16 লক্ষ। এর নাম হচ্ছে ভ্যালু অফ ফার্ম ভি এস প্লাস বি। আমরা ভিও পেয়ে গেছি। এখন শেষের যেটি বলা হচ্ছে কে নট বা ডাব্লিউএসসি, আমরা যে ফর্মুলা টুটু জানি, ইবিআইটি ভাগ ভি, যেহেতু অঙ্কে ইবিআইটি এবং ভি দুটোই আছে। ইবিআইটি হলো আমার 2 লক্ষ টাকা, ভি হলো আমার 16 লক্ষ টাকা ইন্টু 100, তাহলে আমাদের 2 লক্ষ ভাগ 16 লক্ষ আমরা পেয়ে যাব 12.50%। প্রিয় শিক্ষার্থী, আমরা এনআই অ্যাপ্রোচ শিখলাম। পরের লেকচারে আমরা এনওয়াই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ এবং ইপিএস এবং ইবিআইটি বের করার যে পদ্ধতি সেটি শিখব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকো, এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।